যারা বিজেপিটা করেছে কাউকে টিকিট দেয়নি, এমনকি জয়প্রকাশকেও দেয়নি। মুকুল বেচারা থাকে কাঁচরাপাড়ায়, ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, এটা ওর নিজের জেলা, পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগরে। মুকুল শুভেন্দুর মতো এত খারাপ নয়। বিজেপি কাকে প্রার্থী করলো না করলো তাতে ওনার এত চিন্তা না করলেও হবে। এবং এখানে মুকুল বাবু কৃষ্ণগড়ে গিয়ে দাঁড়িয়েছেন, আমি কৃষ্ণগড়ের ছেলে, সুতরাং এই দুই যোগসূত্র করে মুকুল বাবু আর আমার মধ্যে কোন রকম কনফ্রন্টেশন তৈরির চেষ্টা না করলেই উনি পারতেন। আমরা আমাদের জায়গায় ঠিক আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রাক্তন সতীর্থ মুকুল রায়ের কথা, একদা কংগ্রেসে বর্তমানে বিজেপির হেভিওয়েট নেতা জয়প্রকাশ মজুমদারের কথা। দীর্ঘ 20 বছর বাদে বিধানসভা ভোটে লড়ছেন মুকুল রায়। তাকে কৃষ্ণনগর উত্তর আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। জয়প্রকাশ মজুমদার করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ে পরাজিত হয়েছিলেন। এবার বিধানসভা ভোটে তাকে প্রার্থী করেনি দল। অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে বিপক্ষের এরকম একাধিক নেতার প্রতি সহানুভূতির সুরই শোনা গেল তৃণমূল নেত্রীর গলায়। যদিও এসবে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বিরোধী দলের শীর্ষ নেত্রীর দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। সিপিএম এর হারমাত, তৃণমূলের গদ্দার, এখানকার হারমাত, ওখানকার বাফাদার, এইসব নিয়ে গিয়ে টিকিট দিয়েছে। মানে সব ধার করা, পার্টিটাই ধার করা। শাসক দলের নেত্রীর হতাশার বাণী একের পর এক জায়গা থেকে, হতাশা এবং হুমকি। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জিতেন্দ্র তিওয়ারি, ভোটের মুখে তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দেওয়া একাধিক নেতাকে এবারের ভোটে প্রার্থী করেছে বিজেপি। আর তা নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। অরিজিনাল লোক হলে থাকে, আর অরিজিনাল লোক না হলে কিন্তু থাকে না। এটা মাথায় রাখবেন অমিত বাবু। আপনাকে দেখতে বহুত খাসা, গোল গাল, টুকটাক করছে গাল, দারুণ সুন্দর দেখতে। আপনাকে আমি প্রশংসা করি আপনার চেহারার। কিন্তু বলুন তো অমিত বাবু, আপনি খেলাটা ভুল খেললেন। নিজের লোকগুলোকে ঠকালেন, নিজের লোকগুলোকে প্রতারণা করলেন, সিপিএম কে মদত দিলেন, আর তৃণমূল কংগ্রেস ভাঙতে গিয়ে নিজের দলটাকে ভেঙে দিলেন। অন্যদিকে দুর্যোধনের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছে বিজেপি। মুকুল দাকে তো দিদি কোনদিন দাঁড় করানি, আমরা তো দাঁড় করিয়েছি। তার যোগ্যতাকে কাজে লাগাবার চেষ্টা করেছি এবং ঠিক জায়গায় উনি দাঁড়িয়েছেন। জয়প্রকাশ মজুমদার মতো আমাদের এরকম 1000 কার্যকর্তা দাঁড়াতে চেয়েছিলেন, তাদেরকে ভোটে না লড়িয়ে তারা লড়াচ্ছেন সবাইকে, এরকম সমস্ত কাজে তাদেরকে যুক্ত করা হয়। ভোটের আগে কেউ কোনো কৌশল বাদ রাখছেন না। রাজনীতিবিদদের প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে থাকে তাৎপর্য। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একদা সতীর্থ, বর্তমানে বিরোধী দলের নেতাদের কথা উঠে আসা ইঙ্গিতপূর্ণ। ঋত্বিক মণ্ডল, দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে দেখো সুমিতা, আমরা দেখলাম যে নির্বাচন কমিশন বেশ অনেককে, অর্থাৎ আইপিএস এবং আইএসদের, তাদেরকে কিন্তু নিজেদের পদ থেকে অন্য পদে সরিয়ে দিয়েছেন এবং তাই নিয়ে একটা রাজনৈতিক চাপানুতর তো চলেইছে। এবার যেটা আমরা অবশ্যই দেখবো যে বালিগঞ্জের রিটার্নিং অফিসারকেও কিন্তু সরিয়ে দিয়েছে কমিশন। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে তার আগে যে খবরে আমরা নজর রাখবো, পায়ে চোট করোনা হয়েছে বহিরাগত গুন্ডাদের নিয়ে। মাফ করবেন, পায়ে চোট করানো হয়েছে বহিরাগত গুন্ডাদের নিয়ে। সোমের পর মঙ্গল ফের নিজের আহত হওয়া নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয়ার পায়ের এক্সরে রিপোর্ট দেখতে চাই, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ইলেকশনের সময় তুই আমার পা জখম করেছিস, তোমার নির্দেশ ছাড়া জিনিস হতে পারে না। কোন নন্দীগ্রামের লোক করেনি, বহিরাগত গুন্ডাদের দিয়ে করেছো তুমি। আর করে তুমি আজকে এই ছেলেগুলোকে মারছো। এরা নন্দীগ্রামের ছেলে নয়, এরা বহিরাগত। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হওয়া প্রসঙ্গে সোমবার নাম না করে শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফের সেই প্রসঙ্গ তুললেন তিনি। নন্দীগ্রামের মানুষের কোনো দোষ নেই। আমার এখনো দৃঢ় বিশ্বাস কোন বহিরাগত গুন্ডাদের দিয়ে এটা প্ল্যান করে করানো হয়েছে। প্রত্যেকদিন নতুন নতুন স্টেটমেন্টে রাখা আছে, রাত্রে গিয়ে খোলে, সকালে গিয়ে ভাঙে। নন্দীগ্রামের ষড়যন্ত্র করে তার উপর হামলা চালানো হয়েছে এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মানুষের অপমান করেছেন বলে ভোট প্রচারে সরব হয়েছে বিজেপি। আর সেটা ভোতা করতেই তৃণমূল নেত্রী ভোটারদের কাছে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এরই সঙ্গে এদিন একের পর এক সভা থেকে বিজেপিকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রে ভোটটা হওয়া উচিত ফ্রি অ্যান্ড ফেয়ার এবং শান্তিপূর্ণ ভোট। ভয় দেখাবে কেন আর গুন্ডামি করবে কেন? তার মানে কি গেমটা হেরে গেছো অলরেডি? আমি তো বলতে পারি, গণভোট নিয়ে দেখো না, হাত তুলে তুলে বলো কে কাকে ভোট দিচ্ছে, আমি তাতেও রাজি। রক্ত না পড়াই ভালো, গরিব লোকরাই তো রক্ত পড়ে, গরিব লোকদের রক্ত পড়ে না হয়। আপনারা জানেন বিজেপির লোকেরা সারা নন্দীগ্রাম নয় সারা বাংলায় গুন্ডামি করে বেড়াচ্ছে। নিজের একটা মেয়েকে নিজেরা খুন করবে, করে বলবে তৃণমূল করেছে, বলে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টাও করবে। এই প্ল্যানও ওদের আছে। যিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী যে ভাষায় বলছে, সেই ভাষা প্রভোগ হয়ে মানুষ এই খুন খারাপি করছে। ইমিডিয়েট, আমি আগেবার বলে গেছিলাম, ইমিডিয়েট উনার স্পিচটাকে ব্যান করা উচিত। আর সবাই মাস্ক পরে যাবেন। মাস্ক পরে না গেলে অনেক সময় ওই পুলিশগুলো বলছে, বাইরের পুলিশগুলো, যেই বলবেন সঙ্গে সঙ্গে ধরবেন, রেকর্ড করে রাখবেন, আর রেকর্ডগুলো করে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি ইলেকশন কমিশনকে পাঠিয়ে দেবো। অ্যারেঞ্জমেন্ট করেছে সংখ্যায়, সক্রিয় কতটা থাকবে সেটা তো ভবিষ্যতে বলবে। সংখ্যা সাফিসিয়েন্ট। আজকে আইজি হেলিকপ্টার করে এলাকা পরিদর্শন করেছেন। সব মিলিয়ে ভোটের আগে রাজনৈতিক উত্তাপে ফুটছেন নন্দীগ্রাম। অর্ণব মুখোপাধ্যায়, রুমা পাল ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। বৃষ্টি, তুমি কিছুক্ষণ আগেই যেমন বলছিলে যে নির্বাচনী আচরণবিধি শুরু হওয়ার পরেই আমরা দেখেছি নির্বাচন কমিশন একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকদের সরিয়ে দিয়েছেন এবং গতকালও কিন্তু সেই প্রক্রিয়া বহাল রইল। বালিগঞ্জের রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। অপসারিত বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানি। ভোটের ঠিক আগে অপসারিত মহিষা দলের সিআই। হলদিয়ার এসডিপিও কেও সরালো নির্বাচন কমিশন। বিচিত্র বিকাশ রায়ের জায়গায় নতুন সিআই শীর্ষেন্দু দাস। বরুণ বৈদ্যর জায়গায় নতুন এসডিপিও উত্তম মিত্র। ভোটের কাজে পক্ষপাতের অভিযোগে অপসারিত। ভোটের কোনো কাজেই তারা থাকতে পারবেন না, এমনটাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীকাল নন্দীগ্রামে ভোট। গতকাল প্রচার শেষ হয়ে গিয়েছে এবং গতকাল আমরা দেখেছিলাম যে নন্দীগ্রামের টেঙ্গুয়াতে সেখানে প্রচারের পর, জনসভায় বক্তব্য রাখার পর আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন জাতীয় সঙ্গীতের কথা বললেন, জাতীয় সঙ্গীত শুরু করার কথা বললেন, তিনি কিন্তু হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিলেন কষ্ট করে, যেটা আমরা দেখেছিলাম জাতীয় সঙ্গীত গাওয়ার জন্যই। এবং মঙ্গলবার বিকেলে প্রচারের একেবারে শেষ পর্বে টেঙ্গুয়ার জনসভায় নিজের নিরাপত্তারক্ষী এবং দলীয় সহকর্মীদের সাহায্যেই কিন্তু তিনি উঠে দাঁড়ান এবং জাতীয় সঙ্গীতে অংশ নেন। গত 10ই মার্চ আমরা জানি যে এই নন্দীগ্রামে পায়ে চোট পেয়ে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি জানিয়েছেন আপনাদের শোনাবো। আনন্দের কথা, দিদি নিজের পায়ে দাঁড়িয়েছেন দিন পরে। চলে আসি পরের খবরে। প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে নির্বাচন কমিশনে এবার তৃণমূল কংগ্রেস। 27শে মার্চ কেন মোদীর বাংলাদেশ সফর, কেন তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়েছেন, তৃণমূল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কেউ কেন আমন্ত্রিত হননি? নির্বাচনী বিধি লঙ্ঘন করে পরোক্ষে বিদেশ থেকে নিজের দলের হয়ে প্রচার করছেন প্রধানমন্ত্রী। বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনের কাছে এমনটাই অভিযোগ তৃণমূলের। প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর ছিল, আমরা জানি দুদিনের বাংলাদেশ সফরে তিনি গিয়েছেন এবং তাই নিয়ে এবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। 27শে মার্চ কেন মোদী বাংলাদেশ সফর করলেন এবং সেই সফরে তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে কেন সঙ্গে নিলেন? আমরা জানি মতুয়া মন্দিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই নিয়ে এবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কেউ কেন আমন্ত্রিত হয়নি, এই প্রশ্নও কিন্তু তৃণমূল কংগ্রেস রেখেছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচনী বিধি লঙ্ঘন করে পরোক্ষ বিদেশ থেকে নিজের দলের হয়ে প্রচার করছেন নরেন্দ্র মোদী, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন নির্বাচন কমিশনের কাছে, এই মর্মে অভিযোগ দায়ের করল তৃণমূল। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে, তাই বাংলাদেশ সফরে তিনি গিয়েছেন। ওনাদের যদি কেউ না ডাকলে আমরা কি করতে পারি, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিদিও যেতে পারতেন, যাননি কেন? প্রধানমন্ত্রী সারা বছরই বিভিন্ন দেশে ঘোরেন, সেখানকার বিভিন্ন লোকের সঙ্গে দেখা করেন। এর আগেও বাংলাদেশে দুবার গেছেন বোধহয় এবং তাদের সঙ্গেই দেখা করেছেন। এখন ওনাদের কেউ ডাকে না, সেটা আমাদের দোষ নয়। প্রধানমন্ত্রীকে ডাকে, উনি গেছেন, দেখা করেছেন। তাতে যদি এখানকার নির্বাচন প্রভাবিত হয়
তো আগের বার থেকে ওনারও যাতায়াত ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ তিনি ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন, সেই ছবি আপনাদের আমরা দেখাবো। কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁয়ের সমর্থনে ঢাকুরিয়া থেকে এম বাইপাস পর্যন্ত রোড শো দিলীপ ঘোষের। অন্যদিকে 143 নম্বর ওয়ার্ড জোকার বাদামতলা এলাকা থেকে অলিগলিতে ঘুরে প্রচার শুরু করলেন বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। একই সঙ্গে দুজনের প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেমন রত্না চট্টোপাধ্যায় বেহালার অলিগলি ঘুরে তিনি প্রচার শুরু করেছেন, অন্যদিকে দিলীপ ঘোষ ঢাকুরিয়াতে এই মুহূর্তে রয়েছেন, তিনি কসবার বিজেপি প্রার্থীর হয়ে তিনি প্রচার করছেন। রাজনৈতিক দলের প্রার্থী তার মানে নির্বাচন কমিশনে নিজের আয় ব্যয়ের খতিয়ান তাদের দিতে হয়। 1,54,00,000 টাকার স্থাবর সম্পত্তি আর অস্থাবর সম্পত্তির মূল্য 37,82,734 টাকা। আয় ব্যয় রয়েছে উলুবেড়িয়ার দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর বিষয় আশায়। পুরো নাম পাপিয়া দে অধিকারী, তবে পাপিয়া অধিকারী নামেই অভিনেত্রীকে